বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী শিক্ষা কার্যক্রমে তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সরকারের দেওয়া সকল স্বাস্থ্যবিধিগুলো মেনে এখন পর্যন্ত আল্লাহর অসীম কৃপায় সবাই সুস্থ আছো, ভালো আছো। শিক্ষার্থীরা, তোমাদের দোয়ায় আমিও আল্লাহর অসীম কৃপায় ভালো আছি। শিক্ষার্থীরা, তোমরা আজকে ক্লাসটি শুরু করার আগে একটু কথা বলবো, তারপরে আমি শুরু করব। তো শিক্ষার্থীরা, দেখো, সেদিন মাত্র রোজা এলো আর এখন রোজা প্রায় শেষের দিকে। আর এখন তোমাদের মধ্যে হয়তো ঈদের আনন্দের ঘটা বাজছে। অবশ্যই তোমরা খুব সাবধানে ঈদটি করবে, কারণ অনেকে হয়তো বা ঢাকা ছেড়ে গ্রামের দিকে যাওয়ার চিন্তা ভাবনা করছো, বা অনেকে ঢাকার ভিতরে হয়তো বা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি কথা ভাবছো। যতই সাবধান থাকবে ততই তুমি নিরাপদ থাকবে। আর সুস্থ থাকলেই কিন্তু ঈদ আমরা জীবনে অনেক পাবো। আর শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি আরেকটু স্মরণ করে দিতে চাই, যারা এখন দ্বিতীয় বর্ষে আসছো, যারা নাকি কিছুদিন পরে পরীক্ষায় অ্যাটেন্ড করবে, তাদের উদ্দেশ্যে বলছে, দেখো, তোমরা আমাদের সাথে বেশি দিন ক্লাস পাওনি। তোমরা জুলাই থেকে তোমাদের সেশন শুরু হয়, কিন্তু মার্চ মাসেই করোনা আসলো গত বছর। আর তোমরা সর্বোচ্চ 6-7 মাস আমাদের সাথে সরাসরি ক্লাস পেয়েছো। তারপরেই কিন্তু তোমরা আমাদের যখন পরিস্থিতি খারাপ হয়ে গেল, যখন সরকার থেকে অনলাইন ক্লাস শুরু করেনি, তখন কিন্তু তোমাদের কথা চিন্তা করে আমাদের ন্যাশনাল কলেজের মাননীয় অধ্যক্ষ স্যার তোমাদের কথা চিন্তা করে কোনোভাবেই যেন তোমাদের পড়াশোনা পিছিয়ে না পড়ো, সেই জন্য কিন্তু লাইভ ক্লাসটি শুরু করে দিতে বললেন। আর আমরাও সেখান থেকে প্রথমেই আমরা ভিডিও ক্লাস নিয়ে শুরু করলাম, আর আস্তে আস্তে তোমাদের সাথে লাইভে সংযুক্ত হলাম। শিক্ষার্থীরা, এবার দেখো, একটা বছর গড়াইয়ে আবারও সেই করোনা এখনও পর্যন্ত স্থায়ী হয়েছে। এবার যারা প্রথম বর্ষ, তারা তো আমাদের সাথে একদিনও ক্লাস পাওনি, কিন্তু তোমাদের চেহারাটা আমরা দেখেছি। অনেক সময় তোমরা কলেজে এসছো, আমরাও যখন তোমাদের পরীক্ষার সিটি খাতা জমা দিতে এসছো, বিভিন্ন দরকারে এসছো, তখন তোমাদের সাথে কিছু কিছু স্টুডেন্টদের সাথে আমাদের সরাসরি পরিচয় হয়েছে। কিন্তু আমাদেরকেও হয়তো তোমরা লাইভেই বেশি দেখেছো, সরাসরি কমই দেখেছো। তবে অনেক স্টুডেন্টের মুখ আমরা এখনও দেখিনি। এত কথাগুলো বলার উদ্দেশ্যই হলো, শিক্ষার্থীরা, এবার ঈদটি তোমরা সাবধানে করবে, যেন এই পরিস্থিতি আরও দীর্ঘায়িত না হয়। অর্থাৎ আমরা তোমাদেরকে সরাসরি চাই, আমরা লাইভে তোমাদেরকে আর চাই না, আমরা চাই তোমরা আমাদের সাথে সরাসরি ক্লাস করো। তো শিক্ষার্থীরা, এখন আজকে আমি তোমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছি 2019-20 এবং 20-21, অর্থাৎ দ্বিতীয় বর্ষ ও প্রথম বর্ষ শিক্ষার্থীদের সাথে। তো শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো, আজকে কিন্তু আমি তোমাদের সাথে বলেছিলাম আমি জীববিজ্ঞান প্রথম বছরের 9ম অধ্যায় অর্থাৎ প্লান্ট ফিজিওলজি হতে নানান সমস্যাগুলো তুলে ধরবো তোমাদের সাথে। আমি আজকে ক্রেবস চক্র এবং হ্যাচ ও স্ন্যাক চক্রের পার্থক্যটি তুলে ধরবো, কারণ এটি তোমাদের শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরটি। আর আরেকটি হচ্ছে, আমি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম গত ক্লাসে বুঝিয়েছিলাম, তবে সেটি অনেকের কাছে একটু আবারও বোঝার মানে আপত্তি করে আরেকটু বুঝতে চেয়েছো, তো আমাকে ইনবক্সে এসেছে। তো আমি তোমাদেরকে, যেহেতু এটা লাস্ট ক্লাস হিসাবে তোমাদের সমস্যাগুলো সমাধান করার জন্যই ক্লাসটি, আমি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটি আজকে আবার বুঝাবো, এবং সেটা তোমরা অবশ্যই বুঝে নেবে। এবং পূর্বে যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটি বুঝিয়েছিলাম, আজকে আর গতকালের ক্লাসটির মধ্যে যার যেটি ভালো লাগবে সেটি উত্তর লিখলেই হবে। দুটি আমি বুঝেছি, যার মানে গত ক্লাসে যেভাবে বুঝেছি, আজকে আমি আরেকটু ভিন্ন আঙ্গিকে বুঝাবো। তবে আশা করি তোমরা বই পড়বে, তাহলেই ক্লাসগুলো ভালোভাবে বুঝতে পারবে। তো শিক্ষার্থীরা, এই মুহূর্তে যারা লাইভে উপস্থিত আছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সংযুক্ত হতে পারোনি, তারা দ্রুত সংযুক্ত হয়ে যাবে। তবে শিক্ষার্থীরা, মনে রেখো, আজকে কিন্তু ঈদের লাস্ট এই রোজার মধ্যে শেষ ক্লাস, এবং বেঁচে থাকলে আবার ঈদের পরে তোমাদের সাথে আমাদের লাইভে ক্লাস হবে। আগামীকাল থেকেই তোমাদের ছুটির নোটিশ চলে আসছে, তোমরা জানো তোমাদের ছুটি আগামীকাল থেকে, এবং 19 তারিখ পর্যন্ত, 20 তারিখ থেকে আবার কার্যদিবস শুরু হবে। তো এই বন্ধের ভিতরে তোমরা ঈদের দিন তো অবশ্যই ঈদ করবে, আগের দিন পরের দিন 3 দিন হয়তো বা তোমাদের ঘরের ভিতরেই কিছুটা নিজের মতো করেই বা সাবধানতা অবলম্বন করে ঈদটা উদযাপন করবে। কিন্তু
আগে এবং পরে পড়াশোনাটা ঠিক মতো করবে, কারণ বেশি যদি গ্যাপ দিয়ে ফেলো তাহলে কিন্তু তোমরা আবার পিছিয়ে পড়বে, এবং পরবর্তীতে যখন আমি ক্লাস আবার শুরু করব বা আমরা সবাই ক্লাস শুরু করব তখন তোমরা ক্লাসের আমেজ হারিয়ে ফেলবে। তবে সবাই মিলে এই রোজার যে কটা আছে সবাই মিলে দোয়া করো যেন আমরা সবাই এই বিপদ কাটিয়ে উঠে আমরা যেন সবাই আবার সশরীরে আমরা কলেজে উপস্থিত হয়ে ক্যাম্পাসে উপস্থিত হয়ে তোমাদের সাথে সরাসরি ক্লাস নিতে পারি। তো শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটি আগে বুঝিয়ে নিই, তারপরে আমি পার্থক্যটি বোঝাবো। তো আচ্ছা শিক্ষার্থীরা, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে অনেকেই দেখতে পাচ্ছি ক্লিয়ার আছে। আচ্ছা হ্যাঁ এখন ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার থাকবে ইনশাআল্লাহ, আশা করি ক্লিয়ার থাকবে। তো শিক্ষার্থীরা, ফটো ফসফোরাইলেশনটা কি তোমাদের নিশ্চয়ই মনে আছে। ফটো ফসফোরেশন আমি চিত্রটার জন্য একটু সামনে নিয়ে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। এবার দেখো, তো ফটো ফসফোরেশনটা হচ্ছে তোমরা জানো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বলতে আমরা কি বুঝি, সবাত শ্বসনের একটি অপরিহার্য অংশ হচ্ছে এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। সবাত শ্বসনের একটি অপরিহার্য অংশই হচ্ছে এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটি। তো শিক্ষার্থীরা, গ্লাইকোলাইসিস, এসিটাইল কোএ, ক্রেবস চক্র ইত্যাদি এইগুলোর ধাপে সৃষ্টি হয় কি, এটিপি সৃষ্টি হয়। এই এটিপির জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, কারণ এই অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশনের মাধ্যমে এটার মাধ্যমে কিন্তু প্রান্তীয় শ্বসন এইটি মানে খুবই গুরুত্বপূর্ণ, এবং এটিকে প্রান্তীয় শ্বসন নামেও এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমকে বলা হয়। এবং আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে বিজ্ঞানী ম্যাকমন 1880 সালে এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটি আবিষ্কার করেছেন। আমি সেদিকে আর না গেলাম, আমি মূল অংশে চলে যাব, কারণ তার আগেই আমি অনেক ব্যাখ্যা দিয়েছিলাম ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে কত নামে পরিচিত, কোন বিজ্ঞানী কখন আবিষ্কার করেছেন, সব এইগুলোর এই ক্ষেত্রে আমি আজকে সেই অংশে আর টানবো না, আমি মূল অংশে চলে যাব। তো শিক্ষার্থীরা দেখো, সবাত শ্বসনের যে অংশে NADH2, NADPH2 এবং FADH2 হতে ইলেকট্রনগুলো কতগুলো বাহকের মাধ্যমে স্থানান্তরিত হয়, এবং এই ইলেকট্রনের এই স্থানান্তরকালে এটিপি এবং এটিপি তৈরি হয়। দেখো তোমরা, এটিপি তৈরি হয় এবং সব শেষে পানি তৈরি হয়। এই প্রক্রিয়াটি হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এটি কোথায় হয়? অবশ্যই মাইটোকন্ড্রিয়ার অন্তঃমেমব্রেনে। তোমাদেরকে আমি গত ক্লাসে চিত্র দেখেছিলাম, মাইটোকন্ড্রিয়ার যে এই স্তর আছে, দ্বিস্তর বিশিষ্ট, তো স্তরের মধ্যে এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটি মানে প্রক্রিয়াটি সম্পন্ন হয়। তো শিক্ষার্থীরা, এবার দেখো এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের ক্ষেত্রে আমি আবারও তোমাদের বলছি, মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন মানেই হচ্ছে অন্তঃত্বক। মাইটোকন্ড্রিয়ার অন্তঃত্বককে বলা হয় ইনার মেমব্রেন। এখন দেখো, এই ইনার মেমব্রেনের মধ্যে NAD, তারপর হচ্ছে NAD, FAD, FAD, তারপরে হচ্ছে কোএনজাইম কিউ। তোমরা দেখো শিক্ষার্থীরা, কোএনজাইম কিউ, তারপরে হচ্ছে এবং এখানে কিন্তু এবং সাইটোপ্লাজমের এনজাইমগুলো আছে। এখানের মধ্যে সাইটোপ্লাজমের কিছু এনজাইম আছে, যেমন সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি, সাইটোক্রোম এ এবং সাইটোক্রোম A3। শিক্ষার্থীরা, এই লাইনটি অত্যন্ত বোঝার গুরুত্বপূর্ণ, খুবই সহজ, একটু বুঝে নাও। আমি আবারও বলছি মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার অন্তঃত্বকে অবস্থিত হচ্ছে NAD, FAD, কোএনজাইম কিউ। এটা হচ্ছে কোথায়? মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায়। এবং আরও আছে হচ্ছে কিছু এনজাইম, সাইটোক্রোম বি এনজাইম, সাইটোক্রোম সি এনজাইম, সাইটোক্রোম এ এনজাইম এবং সাইটোক্রোম A3 এনজাইম। এইগুলো নিয়েই হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এইগুলোকে নিয়েই হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তাহলে শিক্ষার্থীরা, এবার লক্ষ্য করো, তো এই যে ইলেকট্রন, এরা কী হয়, এই প্রক্রিয়াতে এরা শক্তির উচ্চ মাধ্যম ক্রমধারায় এরা সজ্জিত। তোমরা দেখো এখানে যে সাইটোক্রোম বি, সি, এ, এরা এই যে পর্যায়টি হচ্ছে শক্তির ক্রমধারায় সজ্জিত, অর্থাৎ
উচ্চ শক্তি থেকে এটা নিম্ন শক্তি থেকে প্রবাহিত হয়। তো ইলেকট্রনটা এখানে যে ইলেকট্রনটা নির্গত হবে এবং স্থানান্তরিত হবে এক মাধ্যম থেকে আরেকটি স্তরে, সেখানে দেখা যাবে যে প্রথমে উচ্চ শক্তি থেকে এটা নির্গত হয়ে ক্রমধারায় এটা নিম্ন শক্তি স্তরের দিকে এটা প্রবাহিত হচ্ছে, এটা পরিবর্তিত হইতে এটা সক্ষম। তো শিক্ষার্থীরা দেখো, এবং এরা একটি হতে পরবর্তীতে এই ইলেকট্রনটা স্থানান্তর হচ্ছে এবং উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তি ধারায়। একজোড়া ইলেকট্রন তোমরা দেখতে পাচ্ছ, এই একজোড়া ইলেকট্রন এই ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে উচ্চ শক্তি মাত্রা থেকে ক্রমান্বয়ে নিম্ন শক্তি মাত্রার দিকে এটা স্থানান্তর করছে। এবং এই স্থানান্তরের সময় যে এটিপি তৈরি হয়, যে শক্তিটা তৈরি হয়, তো সেটা একটি অজৈব ফসফেটের সাথে যুক্ত হয়ে, দেখো এই ক্রমধারায় উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তি দিকে ইলেকট্রনটা ট্রান্সফারের সময় যে শক্তিটা উৎপন্ন হয়, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি এডিপি একটি অজৈব ফসফেটের সাথে যুক্ত হয়ে একটি উচ্চ শক্তি সম্পন্ন এটিপি উৎপন্ন করে। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে এই এটিপি তৈরির প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। আমি আরেকবার এই লাইনটি বলছি, তোমরা লক্ষ্য করো। তো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে এখানে এটিপি তৈরি হয় কিভাবে? একটি এডিপির সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হচ্ছে, একটি এডিপির সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হচ্ছে, এডিপির সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হচ্ছে। এই যে এটিপি তৈরি হলো, সেই এটিপি এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে এই এটিপি তৈরি হওয়ার এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ক্লিয়ার। এখন আমি ইলেকট্রন ট্রান্সপোর্টটা কিভাবে হচ্ছে তোমাদেরকে আমি আরেকটু সহজ করে বোঝানোর চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, আচ্ছা শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, তো প্রথমে কি হচ্ছে, তো গ্লাইকোলাইসিস, যে আমরা তোমাদের নিশ্চয়ই মনে আছে যে শিক্ষার্থীরা তোমরা দেখো যে শ্বসন প্রক্রিয়ার মধ্যে যে আমি বলেছিলাম ইলেকট্রন ট্রান্সপোর্ট গ্লাইকোলাইসিস প্রক্রিয়া এবং ক্রেবস চক্র কথা বলেছিলাম, এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা হচ্ছে তার লাস্ট ধাপ। তো এখানে তোমরা লক্ষ্য করো, গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রে সংঘটিত যে জারণমূলক বিক্রিয়া হয়, সেই বিক্রিয়ায় বিভিন্ন পর্যায়ে আণবিক অক্সিজেনের কিন্তু সেই ক্ষেত্রে প্রয়োজন হয় না, কিন্তু এ সময় এনএডি, এফএডি এগুলো জারক রূপে কাজ করে, এবং এগুলা কি করছে, বিভিন্ন অন্তর্বর্তী যৌগগুলোকে এরা জারিত করে, এবং বিক্রিয়ার শেষে নিজেরা এরা বিজারিত হয়। কিভাবে বিজারিত হচ্ছে? এরা এনএডিএইচ একটি হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে এবং এফএডিএইচ একটি হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে এরা বিজারিত হচ্ছে। সবাত শ্বসনের শেষ পর্যায়ে গিয়ে এই কোএনজাইমগুলো মুক্ত অক্সিজেনের সাথে এই মুক্ত অক্সিজেনের সাথে এবং ইলেকট্রন এবং একটি প্রোটনের সাথে যুক্ত হয়ে পানি উৎপন্ন করছে। ঠিক শিক্ষার্থীরা দেখো, তো অক্সিজেনের সাথে এই NaDH2 এবং FADH2, FADH2 এবং NaDH2 এরা কিন্তু এই সরাসরি কিন্তু অক্সিজেনের সাথে যুক্ত হতে পারে না। তাহলে দেখো, তো এই জন্য তাদেরকে কি করতে হচ্ছে, একটি ইলেকট্রন পরিবহন শৃঙ্খলের মাধ্যমে গিয়ে এই সংযোগ মাইটোকন্ড্রিয়ার এগুলা অন্তঃপর্দার মধ্যে তারা সেখানে সংঘটিত করে। অর্থাৎ এই বিষয়টাকে যদি আমি আরেকটু সহজে বলি, তাহলে তোমরা বুঝবে যে প্রক্রিয়ায়, এটা একটা প্রক্রিয়া, সবাত শ্বসনের শেষ পর্যায়ে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় অবস্থিত বিভিন্ন ইলেকট্রন বাহকগুলো বিজারিত NaDH2, বিজারিত NAD এবং এখানে FAD, বিজারিত NAD FADকে জারিত করে, এবং আণবিক যে অক্সিজেন আছে সেই আণবিক অক্সিজেনের উপস্থিতিতে পানি উৎপন্ন করে এবং এটিপি সংশ্লেষণ করে। এই প্রক্রিয়াটাই হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তো শিক্ষার্থীরা দেখো,
ইলেকট্রন এই পরিবহন তন্ত্রে অক্সিজেনের উপস্থিতিতে এটিপি একটি অজীব ফসফেটের সাথে যুক্ত হয়ে এটিপি তৈরি করছে। যাই হোক শিক্ষার্থীরা, এখন তোমরা লক্ষ্য করো যে এই পদ্ধতিতে মানে এই পদ্ধতিটা বর্তমানে এটা সত্যের উপর প্রতিষ্ঠিত হয়ে মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে অন্তঃপর্দা ইলেকট্রন পরিবহন তন্ত্র পরিচালনা করার জন্য বিজ্ঞানীরা খুব সহজভাবে বর্ণনা করার জন্য এটি 4টি পরিবহন তন্ত্রে এই বিজ্ঞানীরা করে 4টি মাল্টি প্রোটিন কমপ্লেক্সে পৃথকভাবে এটাকে ব্যাখ্যা করলেন। আমি আবার বলছি মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় ইলেকট্রন পরিবহন তন্ত্র পরিচালনা করার জন্য 4টি মাল্টি প্রোটিন কমপ্লেক্স পৃথকভাবে অবস্থান করে। এই কমপ্লেক্সগুলো তোমরা চিত্রে দেখো, কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4। তোমরা চিত্রটা এবার বোঝার চেষ্টা করো। আমি আবারও বলছি, বিজ্ঞানীরা এই কী করলেন, এটাকে সহজভাবে বর্ণনা করার জন্য এটা এখানে দেখেছেন 4টি কমপ্লেক্স হিসাবে এটাকে ব্যাখ্যা দিয়েছেন। কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4। তো শিক্ষার্থীরা, আমি প্রতিটা কমপ্লেক্সের মধ্যে থেকে কিভাবে ইলেকট্রনটা ট্রান্সফার হয়ে সর্বশেষে এটি অক্সিজেনের সাথে মিলিত হয়ে পানি উৎপন্ন করছে, আমি সেটাই তোমাদের বুঝাবো, যা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ইলেকট্রন ট্রান্সপোর্ট, বুঝতেই পেরেছো ইলেকট্রনটা কিভাবে ট্রান্সপোর্ট হচ্ছে এবং সেটা পরবর্তীতে পানি উৎপন্ন করছে। তো শিক্ষার্থীরা দেখো, প্রথমে দেখো কি হচ্ছে যে কমপ্লেক্স এই কমপ্লেক্স এর বর্ণনা যদি আমি দিই, তোমরা লক্ষ্য করো কমপ্লেক্স এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি NADH, এটি ডিহাইড্রোজিনেজ, এখানের মধ্যে ডিহাইড্রোজিনেজ এনজাইম থাকে। আমি আবারও বলছি, কমপ্লেক্স এর মধ্যে NADH, এই নিকোটিনামাইড অ্যাডেনিন ডাই ফসফেট যে আমরা দেখতে পাচ্ছি এবং হাইড্রোজেন, এইখানের মধ্যে এটার মধ্যে ডিহাইড্রোজিনেজ এনজাইম থাকে এবং এর মধ্যে থাকে FMN মানে কি ফ্লাভিন মনোনিউক্লিওটাইড থাকে এবং কয়েকটি আয়ন সালফার থাকে এখানে, এবং প্রোটিন, এটি আয়ন সালফার প্রোটিন কেন্দ্র, এবং ইউবিকুইনন যাকে বলা হয় কোএনজাইম কিউ থাকে। ঠিক আছে শিক্ষার্থীরা, এটি হচ্ছে ইলেকট্রন বাহক থাকে এখানে, হ্যাঁ, নামে এক ধরনের ইলেকট্রন বাহক এই NADH এর মধ্যে থাকে। তো এই কমপ্লেক্স 1 এর মধ্যে NADH2 উপস্থিত হলে, যখন কমপ্লেক্স 1 এর মধ্যে NADH2 উপস্থিত হয়, তখন NADH ডিহাইড্রোজিনেজ এনজাইম দ্বারা সেটি জারিত হয়। এই সময় তোমার এখানে হচ্ছে ইউবিকুইনন, অর্থাৎ ইউবিকুইনন বা কোএনজাইম কিউ যেটাকে আমরা বলি কোএনজাইম কিউ, এই কোএনজাইম কিউ এরা ইলেকট্রনকে কমপ্লেক্স 1 থেকে কমপ্লেক্স 2 এ বহন করে নিয়ে আসে। এখানে কিন্তু একটি এডিপি অজীব ফসফেটের সাথে যুক্ত হয়ে একটি এটিপি তৈরি করে। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, এখানে হাইড্রোজেনের পরিণতিটা কি হচ্ছে, এই ধাপে কিছু শক্তি প্রোটন অর্থাৎ হাইড্রোজেন পাম্প করে। তোমরা লক্ষ্য করো, আমি আবারও এই চিত্রের মধ্যে তোমাদের দেখাচ্ছি। দেখো শিক্ষার্থীরা, এটা মাইটোকন্ড্রিয়ার অবস্থানটা দেখানো হচ্ছে। এইটুকু হচ্ছে মাইটোকন্ড্রিয়ার অন্তঃঝিল্লি। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, এই চিত্রের মধ্যে আগে এই অংশটা দেখো, এটা মাইটোকন্ড্রিয়ার অন্তঃঝিল্লি, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার বহিঃঝিল্লি, এবং দুইটার মাঝখানে হচ্ছে আন্তঃঝিল্লি ফাঁকা স্থান। শিক্ষার্থীরা চিত্রটা আবারও দেখো, এটা এই অংশটুকু হচ্ছে মাইটোকন্ড্রিয়ার অন্তঃঝিল্লি, এটা মাইটোকন্ড্রিয়ার বহিঃঝিল্লি, আর মাঝখানের এই অংশটা হচ্ছে আন্তঃঝিল্লি ফাঁকা স্থান। এখন তোমরা লক্ষ্য করো, হাইড্রোজেন পরমাণুটা কি করছে, এই ধাপে সৃষ্ট কিছু শক্তি প্রোটন অর্থাৎ এখানে হাইড্রোজেন আয়ন এখানে পাম্প করে এবং অন্তঃঝিল্লির বাইরে পাঠিয়ে দিচ্ছে। এই অন্তঃঝিল্লির ভিতর থেকে এটা পাম্প করে হাইড্রোজেনটাকে, এটা বহিঃঝিল্লি, এটাকে কী করছে, এটাকে অন্তঃঝিল্লির মধ্য থেকে পাম্প করে এটা অন্তঃঝিল্লির বাইরের দিকে পাঠিয়ে দিচ্ছে। অর্থাৎ অন্তঃঝিল্লি এবং বহিঃঝিল্লির মাঝখানে যে আন্তঃঝিল্লি এই অংশটা, এই আন্তঃঝিল্লির মধ্যে এটাকে পাঠিয়ে দিচ্ছে। অন্তঃঝিল্লির হাইড্রোজেনটার জন্য এটা অভেদ্য। কারণ কেন পাঠিয়ে দিচ্ছে, অন্তঃঝিল্লিটা হাইড্রোজেনের জন্য অভেদ্য, সেই জন্য অন্তঃঝিল্লি থেকে হাইড্রোজেনটা এটা আন্তঃঝিল্লির মধ্যে পাঠিয়ে দেওয়া হয় এই সময়টা। তো শিক্ষার্থীরা, তো যাই হোক, এই পরবর্তীতে কি হয়, এটা ইলেকট্রন পরে এটা ইউবিকুইনন হয়ে সেটা সামনে প্রবাহিত হয়। এখন এটা হচ্ছে প্রথম ধাপ। এখন কমপ্লেক্স 2তে এসে আমরা কি দেখতে পাচ্ছি,
তো দেখো শিক্ষার্থীরা, কমপ্লেক্স 2 হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত অংশটা হচ্ছে কমপ্লেক্স 2। এখানে ইলেকট্রনটা কী করছে, কমপ্লেক্স 2, এই কমপ্লেক্স 2 এর যুক্ত, এই কমপ্লেক্স 2 এর মধ্যে যুক্ত থাকে সাকসিনেট ডিহাইড্রোজিনেজ এনজাইম। প্রতিটার ক্ষেত্রে এনজাইমগুলো কাজ করে। এখন কমপ্লেক্স 2 এর মধ্যে তোমরা মনে রাখবে এখানে সাকসিনেট ডিহাইড্রোজিনেজ এনজাইম এখানে কাজ করে, যুক্ত থাকে। এই এনজাইমটি এক ধরনের ফ্লাভোপ্রোটিন এবং এর মধ্যে আছে এফএডি অর্থাৎ ফ্লাভো অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড এবং আয়ন সালফার আছে এই এনজাইমটার মধ্যে। কোন এনজাইমের মধ্যে? সাকসিনেট ডিহাইড্রোজিনেজ এনজাইমের মধ্যে। এখন দেখো এটা আয়রন সালফার প্রোটিন থাকে এটার মধ্যে। এই কমপ্লেক্সে ক্রেবস চক্রের সাকসিনিক অ্যাসিড জারিত হয়ে ফিউমারিক অ্যাসিডে রূপান্তরিত হয় এই কমপ্লেক্সের মধ্যে, অর্থাৎ কমপ্লেক্স 2 এর মধ্যে। এবং এই বিক্রিয়ার ফলে নির্গত ইলেকট্রন আবার এটা কোএনজাইম Q3-তে ইলেকট্রনটাকে স্থানান্তর করে এবং সেখানে যে প্রোটিন আছে অর্থাৎ হাইড্রোজেন সেটা মুক্ত করে। শিক্ষার্থীরা, কীভাবে হাইড্রোজেনটা মুক্ত হচ্ছে সেটা তোমরা একটু দেখে নাও। এখানে যে সৃষ্ট হাইড্রোজেনকে আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে বলেছিলাম যে সেটা হাইড্রোজেনকে আন্তঃঝিল্লির মধ্যে স্থানান্তর করে। এখন সেই হাইড্রোজেনটা এবার কী হচ্ছে যে এখানে সৃষ্ট হাইড্রোজেনকে এটা পাম্প করে আন্তঃঝিল্লির ফাঁকা স্থানেকে, এই সময়টা আন্তঃঝিল্লির এই ফাঁকা স্থানের মধ্যে এটা ফাঁকা স্থান, এই আন্তঃঝিল্লির ফাঁকা স্থানে এটাকে পাঠিয়ে দেয়। এবং এই সময় কি হয়, এই পাঠিয়ে দেওয়ার কারণে এখানে হাইড্রোজেন আয়ন, এই যে ম্যাট্রিক্স আছে, এই যে হাইড্রোজেন ম্যাট্রিক্স হচ্ছে এই অংশটা, এই হাইড্রোজেন ম্যাট্রিক্স। তো শিক্ষার্থীরা দেখো এখানে যে পাঠিয়ে দিয়েছে, তো হাইড্রোজেন আয়ন ম্যাট্রিক্স থেকে আন্তঃঝিল্লির ফাঁকা স্থানে পাঠানো হয় এবং ম্যাট্রিক্স থেকে হাইড্রোজেন আয়নটা আন্তঃঝিল্লির ফাঁকা স্থানে এটা পাম্প আউট হয়ে চলে যাওয়ার সময় ম্যাট্রিক্সের মধ্যে হাইড্রোজেন আয়নের ঘনত্বটা খুব কম থাকে। তোমরা দেখতেই পাচ্ছ এই ম্যাট্রিক্সে হাইড্রোজেন আয়নের ঘনত্বটা কম থাকে। এবং কেন কম থাকে সেটা আমি আবারও বলছি। ম্যাট্রিক্সে হাইড্রোজেন আয়ন আন্তঃঝিল্লির ফাঁকা স্থানে পাম্প আউট হয়ে চলার কারণে চলে যাওয়ায় ম্যাট্রিক্সের মধ্যে এই হাইড্রোজেন আয়নের ঘনত্ব খুবই কম থাকে। শিক্ষার্থীরা, কিন্তু আন্তঃঝিল্লির যে ফাঁকা স্থান আছে সেই ফাঁকা স্থানে হাইড্রোজেন আয়নের ঘনত্বটা অনেক বেশি থাকে। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ আন্তঃঝিল্লির ফাঁকা স্থানের মধ্যে হাইড্রোজেনের ঘনত্বটা অনেক বেশি থাকে, কিন্তু এখানে কম থাকে ম্যাট্রিক্সের মধ্যে হাইড্রোজেনের ঘনত্বটা। তো দেখো শিক্ষার্থীরা, তো এর ফলে কি হচ্ছে, এই দুই জায়গার মধ্যে হাইড্রোজেনের ঘনত্বের একটি পার্থক্য সৃষ্টি হচ্ছে। তো এর পরবর্তীতে আমি কমপ্লেক্স 3 তোমাদেরকে ব্যাখ্যা করছি। তো কমপ্লেক্স 3-এর মধ্যে কমপ্লেক্স 3টা হচ্ছে সাইটোক্রোম বি এবং সাইটোক্রোম সি। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই অংশটুকু হচ্ছে কমপ্লেক্স 3। তাহলে দেখো এই কমপ্লেক্স 3-এর ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো, এই কমপ্লেক্স 3-এর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, এবার দেখো কমপ্লেক্স 3টা দেখো। তো কমপ্লেক্স 3-এর ক্ষেত্রে কমপ্লেক্স 3টি গঠিত হচ্ছে সাইটোক্রোম সি এবং সাইটোক্রোম সি রিডাকটেজ এনজাইম নিয়ে। আমি আবারও বলছি, কমপ্লেক্স 3 নাম্বার যেটি কমপ্লেক্স 3, এটি গঠিত হচ্ছে, এখানে এনজাইমটি হচ্ছে সাইটোক্রোম সি রিডাকটেজ এনজাইম এবং এই এনজাইমের অন্তর্ভুক্ত হচ্ছে সাইটোক্রোম বি এবং সাইটোক্রোম সি। শিক্ষার্থীরা বুঝতেই পেরেছো, সাইটোক্রোম বি এবং সাইটোক্রোম সি। এবং এই কমপ্লেক্সে সাইটোক্রোম বি বিজারিত ইউবিকুইনন অর্থাৎ তোমরা জানো যে কোএনজাইম কিউ, কোএনজাইম কিউ এর ইলেকট্রন গ্রহণ করে, ফলে এটা ফলে কি হচ্ছে, এটা ইউবিকুইনন জারিত হয় এবং এখানে ইলেকট্রনকে সাইটোক্রোম সির এই জারণের ফলে এই ইলেকট্রনটাকে সাইটোক্রোম সিতে এটা স্থানান্তর করে। এইভাবে এটা বি থেকে সি এর মধ্যে ইলেকট্রনটি স্থানান্তরিত হয়। এখানে একটি এডিপি একটি অজৈব ফসফেটের সাথে যুক্ত হয়ে এখানে কি তৈরি করছে, একটি এটিপি তৈরি করছে। তাহলে শিক্ষার্থীরা, এর পরবর্তীতে এখানে হাইড্রোজেনের অবস্থানটা আমরা কি দেখতে পাই, এখানে আমরা হাইড্রোজেনকে দেখতে পাচ্ছি যে এই ধাপে আন্তঃঝিল্লির ফাঁকা স্থান থেকে হাইড্রোজেনের ঘনত্ব অধিক
হওয়ায় এখানে কেমিঅসমোসিস প্রক্রিয়ায় এই এটিপি সিনথেসিস এর চ্যানেলের মধ্য দিয়ে পুনরায় এই হাইড্রোজেন ম্যাট্রিক্সে চলে আসে কেমিঅসমোসিসের প্রক্রিয়ায়। তো শিক্ষার্থীরা তোমরা এখানে দেখতে পাচ্ছ কেমিঅসমোসিস। তো এইখানের এই হাইড্রোজেনের অবস্থার আমি আবারও বলছি, তোমরা চিত্রটার দিকে লক্ষ্য করো। এখানে আমি আবারও বলছি, এই ধাপে আন্তঃঝিলের ফাঁকা স্থান থেকে হাইড্রোজেনগুলো, যেহেতু এখানে ঘনত্বের একটি পার্থক্য ছিল, তাই কেমিঅসমোসিস প্রক্রিয়ায় এটিপি সিনথেসিসের চ্যানেলের মধ্য দিয়ে পুনরায় সেখানে ম্যাট্রিক্সের মধ্যে এই হাইড্রোজেনগুলো অবস্থান করে, প্রবেশ করে। তো শিক্ষার্থীরা দেখো, পরবর্তী কমপ্লেক্স হচ্ছে 5। আচ্ছা শিক্ষার্থীরা লক্ষ্য করো, এরপরে আমি কমপ্লেক্স 5-এ যাচ্ছি। তো এখানে ধাপ 5 অর্থাৎ তো শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, তো এরপরে এখানে কি হচ্ছে, তো সি এর মধ্যে যাচ্ছে। আমি আবার বলছি, এই কমপ্লেক্সে সাইটোক্রোম সি অক্সিডেট এনজাইম, যার অন্তর্ভুক্ত হলো সাইটোক্রোম এ এবং সাইটোক্রোম A3। এই কমপ্লেক্সের সাইটোক্রোম এ এবং সাইটোক্রোম A3 কমপ্লেক্স 3 থেকে ইলেকট্রনটাকে গ্রহণ করে। এখানে একটি এটিপি তৈরি হয়, তোমরা দেখতে পাচ্ছ এডিপির সাথে একটি অজৈব ফসফেট যুক্ত হয়ে একটি এটিপি তৈরি হচ্ছে। এই কমপ্লেক্স থেকে নির্গত ইলেকট্রনগুলো মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের মধ্যে আসে এবং হাইড্রোজেন আয়ন ও অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে এরা হাইড্রোজেন আয়ন এবং অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে পানি গঠন করে। এই হচ্ছে কমপ্লেক্স 4। এখন তোমরা লক্ষ্য করো, কাজে আমরা কি দেখতে পেলাম, এই 4টি ধাপের মাধ্যমে আমরা দেখতে পেলাম যে ইলেকট্রন ট্রান্সপোর্টের ক্ষেত্রে সর্বশেষ গ্রহীতা হলো অক্সিজেন। ইলেকট্রন ট্রান্সপোর্টের ক্ষেত্রে সর্বশেষ গ্রহীতা হলো অক্সিজেন, এবং ইলেকট্রন ট্রান্সপোর্টের ক্ষেত্রে সবার শ্বসন হচ্ছে একটি মাত্র পর্যায়। এই পর্যায়ে ছাড়া সবার শ্বসন কখনো পূর্ণ হবে না। শিক্ষার্থীরা, সবার শ্বসনের সর্বশেষ এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেনটা ব্যবহৃত হচ্ছে, এবং এই বিক্রিয়াটাকে চূড়ান্ত শ্বসনিক পর্যায়ে এই জন্যই এখানে অক্সিজেনটা ব্যবহৃত হচ্ছে, আর এই জন্যই এটাকে চূড়ান্ত শ্বসনিক পর্যায়ে বলা হচ্ছে। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে এটার শেষ ধাপটাই হলো অক্সিজেনটা গ্রহণ করে এখানে ইলেকট্রনটা শেষ পর্যন্ত প্রোটনের সাথে মিলিত হয়ে পানি উৎপন্ন করেছে। এই পর্যায়ে আমি তোমাদেরকে আরেকটু স্মরণ করে দিতে চাই, তাহলে আমরা তাহলে দেখো শিক্ষার্থীরা, তো প্রকৃতপক্ষে সমস্ত সাইটোক্রোম অণুগুলো কিন্তু লৌহ ঘটিত ক্রোমোপ্রোটিন যৌগ। তোমরা মনে রাখবে, সাইটোক্রোমের যে অণুগুলো আছে, যেমন সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি, সাইটোক্রোম এ, সাইটোক্রোম A3, এই সাইটোক্রোম এই যৌগগুলো কিন্তু প্রকৃতপক্ষে এরা লৌহ ঘটিত ক্রোমোপ্রোটিন যৌগ। তো শিক্ষার্থীরা, এই প্রোটিনের জারিত যে লৌহ আছে ফেরিক, সেটা ইলেকট্রন গ্রহণ করার ফলে কিন্তু বিজারিত হয়ে ফেরাসে রূপান্তরিত হয়। শিক্ষার্থীরা, এই ধরনের বিজারিত সাইটোক্রোমগুলো পুনরায় পরবর্তী সাইটোক্রোমকে এই ইলেকট্রনটা প্রদান করে এবং পুনরায় আবার জারিত হয়ে ফেরিকে পরিণত হয়। তো শ্বসন প্রক্রিয়ার একটি উল্লেখ্য বিষয় যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের ক্ষেত্রে এই শ্বসন প্রক্রিয়ার যে উল্লেখযোগ্য পর্যায়টি হলো এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে 2টি পর্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 2টি পর্যায়ে আমি যদি একটু তোমাদেরকে ব্যাখ্যা করি তাহলে বুঝতে পারবে। এই শ্বসন প্রক্রিয়ার ক্ষেত্রে এই 2টি পর্যায়ের মধ্যে একটি হচ্ছে যে একটি পর্যায় NAD এবং FAD গ্লাইকোলাইসিসে এবং ক্রেবস চক্রে এরা জারকের ভূমিকা গ্রহণ করে, বিভিন্ন জৈব যৌগকে জারিত করে এবং নিজেরা বিজারিত হয়ে NADH2 এবং FADH2-তে পরিণত হয়। কিন্তু ইলেকট্রন পরিবহন তন্ত্রে এসে এই বিজারিত যৌগগুলো পুনরায় জারিত হয়ে গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রে তারা আবার ব্যবহৃত হয়। বুঝতে পেরেছো তাহলে শিক্ষার্থীরা? আর 2 নম্বর গুরুত্বপূর্ণ হচ্ছে এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে, সেটি হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের এক অণু NADH এবং হাইড্রোজেন আয়ন জারিত হওয়ার সময় 3 অণু ATP, অনেক বিজ্ঞানীদের ধারণা যে এখানে 2 অণু ATP, যাই হোক আমার চিত্রের মধ্যে আমি তোমাদেরকে এখানে আমি 3 অণু ATP দেখিয়েছি, ATP এবং
এই এটিপি। তাহলে অনেক বিজ্ঞানীদের ধারণা যে এখানে 2 অণু এটিপি তৈরি হয়, আবার কিছু কিছু বিজ্ঞানীরা ব্যাখ্যা করেছেন 3 অণু এটিপি তৈরি হয়। তো এখন শিক্ষার্থীরা তোমরা দেখো, তো ইলেকট্রন পরিবহন তন্ত্রে এক অণু NADH একটি হাইড্রোজেন দ্বারা জারিত হওয়ার সময়ে 3 অণু এটিপি তৈরি করে, এবং FADH2 সেটা জারিত হওয়ার সময় 2 অণু এটিপি উৎপন্ন করে। তো শিক্ষার্থীরা এই হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর আমার সামান্য আরেকটু ব্যাখ্যা আছে, সেটা হলেই আজকে চ্যাপ্টারটা আমি সম্পূর্ণভাবে শেষ করে দিতে পারবো। আশা করছি আজকে আমি যেটা বলেছি, যেটা ব্যাখ্যা করেছি, তোমরা দুটি পূর্বে যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটি আমি ব্যাখ্যা করেছিলাম তার সাথে আজকে ট্রান্সপোর্ট সিস্টেমটি তোমরা আবার মিলিয়ে নিও। বিশেষ করে বই পড়ো, সায়েন্সের স্টুডেন্টদের শুধু ক্লাস দেখেই যথেষ্ট না, বইটা পড়তে হবে, তারপর ক্লাস দেখো, অবশ্যই পারবে। এটা খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি, এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এটা আসবে ইনশাল্লাহ। আর তোমাদেরকে আমি এখন একটি সংক্ষিপ্ত পার্থক্যটা বুঝাই দিয়ে ক্লাসটি শেষ করে দিব। তো শিক্ষার্থীরা তোমরা এখন আমি যে পার্থক্যটা আলোচনা, ক্যালভিন চক্র এবং হ্যাচ ও স্নেক চক্রের পার্থক্যটি আমি তোমাদের সাথে আলোচনা করি। বোর্ড আংশিক মুছছি, তোমরা আমার সাথে সাথে একটু লক্ষ্য করো। এখন আমি যে পার্থক্যটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আচ্ছা শিক্ষার্থীরা আমি কিছুটা মুছে দিচ্ছি, অথবা আমি এক সাইডে সময় মতো বুঝিয়ে দিব। তো আমার সাথে সাথে তোমরা লক্ষ্য করো, খুবই অল্প পার্থক্যটা তোমরা আমি আগে একটা ক্লাসে বুঝিয়েছি, যেহেতু তোমরা পারবে। একটা হচ্ছে ক্যালভিন ও স্নেক চক্রের মধ্যে পার্থক্য। ক্যালভিন ও স্নেক চক্রের মধ্যে পার্থক্য, ক্যালভিন যাকে বলা হয় ক্যালভিন চক্র, ও আরেকটি হচ্ছে হ্যাচ ও স্নেক চক্র, হ্যাচ ও স্নেক চক্র যাকে বলা হয় C4, আর এটা হচ্ছে C3, আচ্ছা, বা C3 চক্র। এখন আমি আলোচ্য বিষয়টা যদি একটু তুলে ধরি, তো পার্থক্যের বিষয়গুলো আমি তুলে ধরছি। পার্থক্যের বিষয় যদিও তোমরা বই পড়লে বইয়ের মধ্যে অবশ্যই আছে, কিন্তু যদি আলোচনাটা তোমরা বুঝে নিতে পারো তাহলে বইয়ের পার্থক্যটাও তোমাদের সহজ মনে হবে। আর না হলে বুঝে না নিলে তোমাদের মুখস্থ করতে হবে। তোমরা মুখস্থ করবে কিন্তু না বুঝে, বইয়ের মধ্যে অবশ্যই আছে, বই থেকে পড়বে, কিন্তু আমার কাছ থেকে এটা বুঝে নাও। তো শিক্ষার্থীরা পার্থক্যটা একটু বুঝে নাও। আমি তোমাদেরকে এখন পার্থক্যটা তুলে ধরছি, একটু লক্ষ্য করো। আচ্ছা, এখন দেখো পার্থক্যটা হচ্ছে আলোচ্য বিষয়। তো এখন প্রথম আলোচ্য হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের গ্রহিতা। আমি 1 নম্বর পার্থক্য হিসাবে ধরছি কার্বন ডাইঅক্সাইড এর গ্রহিতা। তো দেখো শিক্ষার্থীরা, ক্যালভিন চক্রের মধ্যে আমরা দেখেছিলাম কি 1,5-বিস ফসফেট, রাইবোলোজ 1,5-বিস ফসফেট হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্রহিতা ছিল। তাই না? আমরা লিখতে পারি যে রাইবোলোজ 1,5-বিস ফসফেট, এই ক্ষেত্রে রাইবোলোজ 1,5-বিস ফসফেট, আমি খুব তাড়াতাড়ি লিখছি, তুমি লিখে নাও। ফসফেট হচ্ছে এটার রাইবোলোজ 1,5-বিস ফসফেট হচ্ছে এই ক্যালভিন চক্রের প্রথম কার্বন ডাইঅক্সাইড গ্রহিতা। তাহলে হ্যাচ ও স্নেক চক্রের ক্ষেত্রে হচ্ছে এটা ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। হ্যাঁ, তাহলে দেখো কার্বন ডাইঅক্সাইডের গ্রহিতা হ্যাচ ও স্নেক চক্রের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড গ্রহিতাটা হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড আর বা C4 চক্রে। আর ক্যালভিন চক্রের ক্ষেত্রে রাইবোলোজ 1,5-বিস ফসফেট হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের প্রথম গ্রহিতা। এখন আরেকটি যদি আমি তোমাদের সামনে তুলে ধরি, তাহলে তোমরা দেখবে যে 2 নম্বরটা লিখে নাও, প্রথম স্থায়ী স্থায়ী পদার্থ।
তাহলে দেখো একটু পার্থক্য অবশ্যই আছে। ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 3 কার্বন বিশিষ্ট 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড যা 3 কার্বন বিশিষ্ট, 3 কার্বন বিশিষ্ট। আচ্ছা, আর অক্সালোসাক্সিনিক অ্যাসিড হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ হ্যাচোস্ন্যাক চক্র। অক্সালোসাক্সিনিক অ্যাসিড যা 4 কার্বন বিশিষ্ট। আচ্ছা শিক্ষার্থীরা, তাহলে তোমরা লক্ষ্য করো, আমি আবারও বলছি, এখানে প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে ক্যালভিন চক্রের ক্ষেত্রে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড যারা 3 কার্বন বিশিষ্ট, এটা হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ। এবং হ্যাচোস্ন্যাক চক্রের ক্ষেত্রে অক্সালোসাক্সিনিক অ্যাসিড যা 4 কার্বন বিশিষ্ট, এটি হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ। পরবর্তী আমি আরেকটি অংশে যাচ্ছি, সেটা তোমরা দ্রুত লিখে ফেলো। 3 নাম্বারটা হচ্ছে সংঘটনের স্থান। আচ্ছা, এখন দেখো ক্যালভিন চক্রের সংঘটনের স্থানটা হচ্ছে পাতার যে মেসোফিল ও বান্ডল সিদ, পাতার মেসোফিল ও বান্ডল সিদ। ও বান্ডল সিদ। তাহলে শিক্ষার্থীরা দেখো উভয় ক্লোরোপ্লাস্ট, অর্থাৎ পাতার বান্ডল সিদের ক্লোরোপ্লাস্ট এবং মেসোফিলের ক্লোরোপ্লাস্ট, উভয়ের ক্লোরোপ্লাস্ট। প্লাস্টটি পৃথকভাবে এটা কি হয়, সংঘটিত হতে পারে। আচ্ছা, আমি আবারও বলছি, এখানে হচ্ছে সংঘটনের স্থান, অর্থাৎ ক্যালভিন চক্রক্ষেত্রে পাতার মেসোফিল এবং বান্ডল সিদ উভয় ক্লোরোপ্লাস্টের মধ্যে এটা পৃথকভাবে সংঘটিত হতে পারে। কিন্তু আমরা হ্যাচ ও স্ন্যাক চক্রের ক্ষেত্রে কিন্তু দেখি যে এই চক্রটি সম্পন্ন করার জন্য মেসোফিল ও বান্ডল সিদ উভয় ক্লোরোপ্লাস্টের প্রয়োজন হয়। তার মানে এই ক্ষেত্রে মেসোফিল ও বান্ডল সিদ উভয় তোমরা আমি কি বলছি, এখানে হয় মেসোফিল ক্লোরোপ্লাস্টের মেসোফিল অথবা বান্ডল সিদে, দুইটা একত্রে না। কিন্তু আমরা হ্যাচ ও স্ন্যাক চক্রের ক্ষেত্রে মেসোফিল ও বান্ডল সিদ উভয়ের মধ্যে একত্রে সংঘটিত হয়, অর্থাৎ উভয়ই ক্লোরোপ্লাস্টের প্রয়োজন হয়। তাহলে শিক্ষার্থীরা তোমরা এবার আর দুইটা পার্থক্য আমি শেষ করে দিচ্ছি। পার্থক্যটা দেখে লিখে পড়লে মনে থাকবে। এরপরের আমি আরেকটি হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড, এখানে হচ্ছে পরিমিত তাপমাত্রা। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড ফিক্সিং এনজাইম কার্বন ডাইঅক্সাইড এর ফিক্সিং এনজাইম, আলোচ্য বিষয় হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ফিক্সিং এনজাইম। তো দেখা যাচ্ছে যে ফিক্সিং এনজাইম হলো এখানে রুবিস্কো। এখানে ক্যালভিন চক্রের কার্বন ডাইঅক্সাইডের ফিক্সিং এনজাইমটার নাম হচ্ছে, আমি সংক্ষেপে লিখছি রুবিস্কো, মানে পুরাটা সম্পূর্ণ না লিখে আমি তোমাদেরকে সময়টা বাঁচানোর জন্য এইভাবে সংক্ষেপে দিচ্ছি। এটার নাম হচ্ছে রুবিস্কো। কিন্তু শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, আর হচ্ছে হ্যাচ ও স্ন্যাক চক্র অর্থাৎ C4 চক্রে কার্বন ডাইঅক্সাইড ফিনিক্স এনজাইম হলো কার্বোঅক্সিলেজ। এটা হচ্ছে কার্বোঅক্সিলেজ।
আচ্ছা, এরপরে আমি এরপরের আরেকটি পয়েন্টে যাচ্ছি, সেটা 5 নম্বর। 5 নম্বরকে পরিমিত তাপমাত্রা। 5 নম্বর পয়েন্টটা হচ্ছে পরিমিত তাপমাত্রা। পরিমিত তাপমাত্রা। তাপমাত্রা পরিমিত তাপমাত্রার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এখানে অর্থাৎ C4 চক্রের পরিমিত তাপমাত্রা হচ্ছে 10 থেকে 25, 10 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। আর এই পরিমিত তাপমাত্রাটা আমি এখানে ভুলে লিখে ফেললাম। পরিমিত তাপমাত্রাটা হচ্ছে ক্যালভিন ও স্নেক চক্রে পরিমিত তাপমাত্রা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু হ্যাচ ও স্ন্যাক চক্রের মধ্যে 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। তোমাদের নিশ্চয়ই মনে আছে হ্যাচ ও স্ন্যাক চক্রে পরিমিত তাপমাত্রা হচ্ছে 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। আমি লিখছি 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তাহলে শিক্ষার্থীরা এখন দেখো কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ আমি উপরের দিকে একটু মুছে দিচ্ছি। কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা তোমরা লক্ষ্য করো। আর দুইটা পার্থক্য, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। 6 নম্বর কার্বন ডাই অক্সাইড এর পরিমাণ। আচ্ছা, C3 এর ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হচ্ছে কমপক্ষে 50 ppm প্রয়োজন। এখানে কমপক্ষে 50 ppm প্রয়োজন। আচ্ছা, আর পরিমাণ কিন্তু এখানে কার্বন ডাইঅক্সাইড 50 ppm পরিমাণ কার্বন ডাই অক্সাইড থাকলে সালোক সংশ্লেষণটা হয়। হ্যাঁ, এখানে তো আমি আবারও বলছি, কিন্তু প্রয়োজন হচ্ছে এখানে 50 থেকে, এখানে প্রয়োজনটা হচ্ছে এখানে 50 থেকে 150 থেকে 150 ppm। আমি আবারও বলছি কথাটা শিক্ষার্থীরা, বায়ুমণ্ডলের প্রতি মিলিয়নে কমপক্ষে 50 ppm পরিমাণ কার্বন ডাই অক্সাইড থাকলে বায়ুমণ্ডলে কমপক্ষে প্রতি মিলিয়নে কমপক্ষে 50 ppm কার্বন ডাই পরিমাণ কার্বন ডাই অক্সাইড থাকলে সালোক সংশ্লেষণ হয়। কিন্তু প্রয়োজন হচ্ছে 50 থেকে 150 ppm বায়ুমণ্ডলে। ঠিক আছে শিক্ষার্থীরা, আমি আর লিখলাম না ডিটেলস। কিন্তু হ্যাচ ও স্নেক চক্রের ক্ষেত্রে প্রতি মিলিয়নে কমপক্ষে প্রতি মিলিয়নে কমপক্ষে এখানে হ্যাচ ও স্নেক চক্রে প্রতি মিলিয়নে কমপক্ষে এখানে আমরা 0.1 ppm পরিমাণ কার্বন ডাই অক্সাইড থাকলে সালোক সংশ্লেষণ হয়। পরিমাণ কার্বন ডাই অক্সাইড থাকলে সালোক সংশ্লেষণটা হয়। আমি আর লিখলাম না, লিখতে গেলে সময় লাগে। থাকলে কার্বন ডাই অক্সাইড থাকলে সালোক সংশ্লেষণ হয়। আচ্ছা, তোমরা এটা বুঝে নিও। আচ্ছা, হ্যাঁ, থাকলে হয়, কিন্তু পরিমাণটা হচ্ছে, তাহলে প্রয়োজন হচ্ছে এটা এই হ্যাচ ও স্নেক চক্রর ঘটার জন্য প্রয়োজন এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা হচ্ছে 0.10 থেকে 10 ppm। আর এই হচ্ছে মোটামুটি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। তা শিক্ষার্থীরা, বায়ুমণ্ডলের প্রতি মিলিয়নে, তোমরা কিন্তু এটা আবার ভুল লেখো না, এটা কিন্তু বায়ুমণ্ডলের প্রতি মিলিয়নে, মিলিয়নে কমপক্ষে 50 ppm কার্বন ডাই অক্সাইড থাকা প্রয়োজন। আচ্ছা, ফটো রেসপিরেশন। 7 নম্বর ফটো রেসপিরেশন। এখানে ফটো রেসপিরেশন ঘটে আর এখানে ঘটে না।
ফটো রেসপিরেশন হ্যাচ ও স্ন্যাক চক্রের মধ্যে ফটো রেসপিরেশন ঘটে না, কিন্তু কনভেন্ট চক্রের মধ্যে ফটো ফসফোরেশন ঘটে। আর আমি যদি তোমাদেরকে বলি, আর সালোক সংশ্লেষণের হার, আরেকটি হচ্ছে সালোক সংশ্লেষণের হার এবং শেষ পয়েন্ট 8 নম্বর সালোক সংশ্লেষণের হার। সালোক সংশ্লেষণের হার, শিক্ষার্থীরা সালোক সংশ্লেষণের হার এখানে কম হয়। এখানে সালোক ক্যালভিন চক্রে সালোক সংশ্লেষণের হার কম, আর এখানে সালোক সংশ্লেষণের হার বেশি। এখানে হচ্ছে সালোক সংশ্লেষণের হার বেশি। তো এই হচ্ছে মোটামুটি C3 এবং C4 চক্রের মধ্যে পার্থক্য। তো শিক্ষার্থীরা তোমরা আশা করি বুঝতে যদি পারো তাহলে আমার ক্লাসের নেওয়ার সার্থকতা। তো আমি আশা করব তোমরা আজকের ক্লাসটি এবং গত ক্লাসটি মিলিয়ে অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো আমি চেষ্টা করেছি তোমাদেরকে কিছু দেওয়ার জন্য। তো তোমরা যদি চেষ্টা করো, ভালোভাবে বাসায় পড়ো, তবেই আমার পরিশ্রমটা সার্থক হবে। তো শিক্ষার্থীরা আর বিশেষ কিছু বলবো না। তো তোমরা সবাই ঈদটা সুন্দরভাবে করো। হয়তো বা একটু ব্যতিক্রম, ছোটোবেলায় আমরা যেরকম ছোটাছুটি করেছি, আর যখন পরিবেশটা স্বাভাবিক থাকে তখন এর সাথে এখনের তো অনেক পার্থক্য আছে। এখন জীবন মরণ সমস্যা, তাই আমরা যদিও কমে আসলেও নির্মূল হয়ে যায়নি। তো আমরা যেন অসাবধান না হই, যেন আবার আমাদের কারণে আবার বেড়ে যায়, আর আমাদের সব কিছু পরিস্থিতি আবারও সে উত্তপ্ত হয়ে ওঠে, সেরকম যেন পরিস্থিতি না ঘটে। আমরা বারবার যেন একই ভুল না করি, সেদিকে আমরা সচেতন থাকবো। তো শিক্ষার্থীরা সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই ক্লাস শেষ ইতি টানছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।